উপকূলের আবহাওয়ার পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছে সাতক্ষীরা এবং বরগুনা থেকে। এই মুহূর্তে যেতে চাই সাতক্ষীরা, সেখানে আমাদের সহকর্মী আকরামুল ইসলাম আছেন। আকরাম, রিমাল মোকাবেলায় আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন জানাবেন এবং একই সাথে জানাবেন যে সেখানে আবহাওয়া কেমন দেখছেন, ঝোড়ো বৃষ্টি বাতাস কেমন দেখছেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সোহার, আবহাওয়া পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে ভয়াবহ যে পরিস্থিতি সেদিকেই এগিয়ে যাচ্ছে। বর্তমানে ঝড়ো হাওয়ার সঙ্গে যে উপকূলীয় যে নদী রয়েছে, সেই নদীতে যে উত্তাল ঢেউ সেটি কিন্তু তীরে আশ্রয় পড়ছে, আপনি দেখছেন। এবং এখান মাঝে মধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার বর্তমানে এখন বৃষ্টি না হলেও যে গুমোট আবহাওয়া সেটি কিন্তু রয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে 887টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে কিন্তু তারা প্রস্তুত করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে, এর লক্ষ্যে যে সাধারণ যারা উপকূলের মানুষ তারা যে আশ্রয় কেন্দ্রে যাবেন এমন প্রস্তুতি বা এমন পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি না। পাশাপাশি স্বেচ্ছাসেবক মেডিকেল টিম, ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং উপকূলীয় যে সকল জীবন রক্ষা বেড়িবাঁধ রয়েছে সেগুলো যেন ভেঙে না যায়, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও সেগুলো ঝুঁকিপূর্ণ এলাকাগুলো মেরামতের কার্যক্রম অলরেডি চলছে। এবং যদি তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটে বা বাঁধ ভেঙে যায় সেক্ষেত্রেও তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। তো এই ছিল সাতক্ষীরার পরিস্থিতি। সোহার। আকরাম, আপনাকে ধন্যবাদ সাতক্ষীরা থেকে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে যেতে চাই বরগুনায়, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, ঝোড়ো বাতাস তো বেড়েছে, উপকূলের মানুষ কি এ পর্যায়ে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে কিনা আমাদের জানাবেন। সোহার, আমি মূলত রয়েছি বিষখালী নদীর তীরে। আপনাকে দেখাতে চাচ্ছি যে ঘূর্ণিঝড়ের যে এই প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এবং জোয়ারও শুরু হয়েছে। মূলত কি পরিমাণ পানি বৃদ্ধি পায় সেটি কিন্তু আমরা দুপুর নাগাদ বলতে পারবো। এই উপকূলের মানুষ মূলত এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেনি, যদিও উপকূলে কিন্তু 600 শতাধিকের অধিক আপনার আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং 9000-এর অধিক কিন্তু স্বেচ্ছাসেবী যারা কাজ করতেছে। রাতে যখন 7 নম্বর সতর্ক সংকেত জারি করা হয় তখনই কিন্তু আমরা দেখেছি যে আপনার এখানকার যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা কিন্তু প্রতারণা চালাচ্ছে এবং মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কিন্তু উদ্বুদ্ধ করছে। মূলত আপনাকে বলি, এটি উপকূলীয় এই এলাকা কিন্তু জেলে সমৃদ্ধ এলাকা। এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু জেলে এবং যারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। যদিও এখন কিন্তু ইলিশের বা মৎস্য সম্পদ বৃদ্ধিতে কিন্তু সমুদ্রে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে, যে কারণে কিন্তু জেলেরা এখন পর্যন্ত কুলে রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি। এই ছিল বরগুনা থেকে। ধন্যবাদ ইমন, বরগুনা থেকে আমাদেরকে সবশেষ তথ্য জানানোর জন্য। এবার পটুয়াখালী যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী জাকারিয়া হৃদয়। আমরা দেখছিলাম বরগুনাতে ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। পায়রায় তো 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে, সেখানে আবহাওয়া কেমন আমাদেরকে জানাবেন। সোহান, একটি বিষয় হলো যে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি হয়েছে, কিন্তু আবহাওয়া সকাল থেকে এখন পর্যন্ত কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ, আবার হঠাৎ সূর্যের আলো দেখা যাচ্ছে, সূর্য উঁকি মারছে। আর যদি 10 নম্বর মহাবিপদ সংকেতের যে বিষয়টি সেটি যদি কুয়াকাটার এই অবস্থানে বলি, সেটি পরিলক্ষিত দেখা যায় শুধুমাত্র সাগর সৈকতের এই যে বঙ্গোপসাগরের যে ঢেউ সকাল থেকে এরকম ধীরে ধীরে প্রায় 6 থেকে 7 ফুট উঁচু ঢেউ কিন্তু আসতে পড়ছে উপকূল কিনারে। এখন থেকে 2 ঘন্টা আগেও কিন্তু এই যে এই পানির স্রোত ছিল কিন্তু অনেক নিচে, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু কমেছে। এই যে ব্লক দেওয়া হয়েছে জিও ব্যাগ দিয়ে, ব্লোবাগের একদম কিনারে কিন্তু এসে পড়েছে। আরেকটি বিষয় বলে রাখি আপনাকে, সেটি হলো যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে যতগুলো সাইকেল শেল্টার বা মুজিব কিল্লা সহ যে সকল জায়গা তারা চিহ্নিত করেছে বা প্রস্তুত রেখেছিল, সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি চরাঞ্চলের অধিবাসীদেরকে কিন্তু আজ সকাল থেকে, অর্থাৎ 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার আগ থেকে কিন্তু কিছু অধিবাসী দিয়ে তারা সাইকেল শেল্টারে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখনো কিন্তু সেই চেষ্টাটা অব্যাহত আছে।
কিন্তু কুয়াকাটা সহ পটুয়াখালী সদর এইসব এলাকায় কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো মন মানসিকতাই এই এলাকার মানুষের আসলে সেই সচেতনতা এখনো কিন্তু দেখা যায়নি। আরেকটি বিষয় হলো যে কুয়াকাটায় এখন পর্যন্ত যারা এখানে আছে, এখানে স্বেচ্ছাসেবী সংগঠন বা সিপিপি যারা আছে, গতকাল রাতে যখন আমরা যমুনা টেলিভিশনে একটি সাইকো সেন্টারে প্রচার করছিলাম যে সেখানে কোনো মাইকিং নাই, প্রচার নাই, তারপর থেকে কিন্তু এখানকার লোকাল যারা প্রশাসন আছে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এবং আজকে সকাল থেকে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে তারা মাইকিং করছে। কিন্তু এখানে কিন্তু এখনো উৎসুক জনতা কিন্তু এই যে কুয়াকাটা সি বিচের যে পার যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের 0 পয়েন্টের এপারে ওপারে মানে পূর্ব পারে বা পশ্চিম পাশে সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে। সোহান, ধন্যবাদ হৃদয় আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। এ পর্যায়ে যেতে চাই ঢাকায়। কিছুক্ষণ আগে ব্রিফিং হয়েছে আবহাওয়া অফিসে, সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, কিছুক্ষণ আগেই তো ব্রিফিংয়ে ঘূর্ণিঝড় রিমালের গতি প্রকৃতি সম্পর্কে তথ্য জানানো হয়েছে, আপনি আমাদেরকে তথ্যগুলো জানাবেন। সোহার, আপনি এতক্ষণ ধরে যা বলছিলেন, কথা বলছিলেন সহকর্মীদের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন মূলত সেই প্রভাবটাই আসলে বাস্তবে রূপ নিচ্ছে। অর্থাৎ ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই রূপ নিয়েছে, যেটি বিভিন্ন অঞ্চলে উপকূলীয় এলাকাগুলোতে প্রভাব ফেলতে শুরু করেছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই ঘূর্ণিঝড়টি 64 কিলোমিটারের মধ্যে, মূলত মূল কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ যেটি 90 কিলোমিটার, এখন সেটি দমকা ও ঝড়ো হাওয়ায় 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং সাগর, বিশেষ করে বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগর, সেটি বেশ বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। এবং যেমনটি বলা হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে, এবং সেই জায়গাগুলোতে ছিল এর আগে 9 নম্বর বিপদ সংকেত, সেখান থেকে 10 নম্বর ইতিমধ্যেই রূপ নিয়েছে এবং বিভিন্ন অঞ্চলে 9 নম্বর বিপদ সংকেত দেওয়া হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার সহ উপকূলীয় এইসব এলাকাগুলোতে। যদি একটু উল্লেখ করতে চাই যে আসলে যেসব অঞ্চলে এই 10 নম্বর মহাবিপদ সংকেত বলা হচ্ছে সেটি হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী যেসব দ্বীপগুলো রয়েছে, চরাঞ্চলগুলো রয়েছে, সেই সব জায়গায় 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দর যেখানে 6 নম্বর বিপদ সংকেত ছিল, সেইটি এখন 6 নম্বর বিপদ সংকেত থেকে সরে এসেছে। অর্থাৎ 6 নম্বর বিপদ সংকেত থেকে সরে সেখানে 9 নম্বর মহাবিপদ সংকেত সেটিও উল্লেখ করা হয়েছে। এবং সেই 9 নম্বর মহাবিপদ সংকেতে বা 9 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে যেসব এলাকাগুলো কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং সেসব অঞ্চলের অদূরবর্তী যেসব দ্বীপগুলো রয়েছে সেটি 9 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। এবং এইসব এলাকায় কিন্তু ইতিমধ্যেই শুধু এইসব এলাকায় নয়, বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলোতে যেসব বা নৌ চলাচল করে যেসব এলাকায়, সেখানটায় নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং গভীর সাগরে, মাঝ নদীতে যেসব নৌযান, বিশেষ করে জেলে নৌকাগুলি যারা চলাচল করছে, তাদেরকে তীরবর্তী এলাকায় অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আবহাওয়া অফিস যেটা বলছে, তারা প্রতি ঘন্টায় মূলত তারা এই আবহাওয়ার গতি প্রকৃতিটুকু তারা দেখছেন এবং সেটি আমাদেরকেও জানাবেন। হয়তো আর খানিকটা পরে আবার নতুন করে আপডেট পাওয়া যাবে এই আবহাওয়ার বা ঘূর্ণিঝড় রিমালের গতি প্রকৃতি সম্পর্কে। এবং এখন পর্যন্ত যেটি যে দুপুর নাগাদ সেটি প্রভাব শুরু হবে এবং মধ্যরাতে মূলত মূল কেন্দ্র ঘূর্ণিঝড়ে সেটি পটুয়াখালী, খেপুপাড়া হয়ে সেটি অতিক্রম করা শুরু করবে। ধন্যবাদ রবিন আপনাকে আবহাওয়া অফিস থেকে সবশেষ তথ্য জানানোর জন্য।